নতুন নির্বাচন কমিশনের শপথ আজ। সংখ্যা অবিশ্বাস দূর করে ভোটারদের আস্থা ফেরানোই হবে প্রথম চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। শত কোটি টাকার মালিক সিআইডির এসপি শামীমা। রাজধানীর রমনাতেই তার 9টি ফ্ল্যাট। বেনজিরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদের ও কাদের মির্জার বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা। জিম্মি করে জমি লিখে নেয়ার অভিযোগ। তাজউদ্দিন ট্র্যাজেডির 1 যুগ আজ। আহত শ্রমিক ও নিহতের স্বজনদের মানবেতর জীবনযাপন, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি। COP29 সম্মেলনে অর্থায়ন নিয়ে দীর্ঘ দর কষাকষির পর সমঝোতা। বছরে $300 বিলিয়ন দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। নতুন নির্বাচন কমিশনের শপথ আজ। নতুন প্রধান নির্বাচন কমিশনার সাবেক সচিব AMM নাসির উদ্দিন ও 4 কমিশনারকে দুপুরে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে ঠান্ডা মাথায় কাজ করতে নতুন কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নতুন কমিশনের প্রধান কাজ হবে ভোটারদের আস্থা ফিরিয়ে আনা। শুরু থেকেই কমিশনকে নিজেদের মধ্যে ঐক্য নিশ্চিতের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জান্নাতুল মোহনার রিপোর্ট। গেল বৃহস্পতিবার সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে নতুন কমিশন ঘোষণা করে সরকার। রোববার দুপুরে শপথ নেবেন CEC ও নির্বাচন কমিশনাররা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয় জানান নাসির উদ্দিন। এ প্রসঙ্গে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, গেল 15 বছর নির্বাচন নিয়ে মানুষের মনে যে শঙ্কা ও অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করাই হবে কমিশনের প্রথম কাজ। সেই সঙ্গে কমিশনের মধ্যে বিভেদ এড়াতে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে। এককভাবে তাদের চিন্তা করা দরকার। ইলেকশন কমিশন অ্যাজ এ হোল ইজ ওয়ান থিং। গত ইলেকশন কমিশন আমি দেখছি একজন অবজেকশন দেয়, আরেকজন অমুক করে তমুক করে, তাতে মানুষের চিন্তাধারা কি হলো যে সবই তেঁদর। 1790-তে আমেরিকান কনস্টিটিউশন কেমনে হয়েছে? স্টেটগুলো মিলাইতে পারে না, একখানে বসাইতে পারে না, বাইরে যায়। তারপরে কিছু সংখ্যক লোক মনে করলো যে হারামজাদা, তোরা গুলমালও করবি আর একখানেও বসবি না, তখন এই ঘরের মধ্যে দিয়ে আটকায় তালা মেরে দিল। তা আমাদেরও এরকম তালা মেরে আটকায় দিতে হবে। সিন্ডিকেট তৈরির মাধ্যমে আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থার যে ক্ষতি করেছে তা থেকে বেরিয়ে এসে সৎ কর্মকর্তাদের কাজে লাগানোর পরামর্শ দেন তারা। আমাদের দ্বারা যে নির্বাচন কমিটিটা গঠিত হয়েছে, এরা যদি জনগণের দিকে তাকায়, গণমুখী চিন্তা ভাবনা করে, তাহলে ভালো হবে। হ্যাঁ, তারা যদি একটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সফল করার জন্য যদি এখানে এসে থাকে, তাহলে খুব ক্ষতি হবে। নির্বাচন নিয়ে যারা দীর্ঘদিন কাজ করছেন তাদের সঙ্গে পরামর্শ করে নতুন কমিশন বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে পদক্ষেপ নেবে, এমনটাই আশা করছেন এ দুই বিশেষজ্ঞ। ওখান থেকে আসতে পারলে ভালো হতো। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন মারা গেছেন। ভোর 4:30টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুপ্রিম কোর্টের এক শোক বার্তায় জানানো হয়, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বিচারপতি রুহুল আমিন। বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের কোর্টইয়ার্ডে তার জানাজা হবে। রেওয়াজ অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 1992 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন। 2001 সালে তাকে আপিল বিভাগের বিচারক করা হয়। 2007 সালের 1 মার্চ থেকে 2008 সালের 31 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি রুহুল আমিন। সিআইডির পুলিশ সুপার শামীমা ইয়াসমিন। 45,000 থেকে শুরু হওয়া বেতনের এই কর্মকর্তা এখন শত কোটি টাকার মালিক। শুধু রাজধানীর রমনায় তার রয়েছে 9টি ফ্ল্যাট, রয়েছে 3টি গাড়ি। শুধু তাই নয়, ঢাকার বাইরেই তার রয়েছে 52 বিঘা জমি। শুধু তাই নয়, পুলিশের দাপট দেখিয়ে তটস্থ রাখতেন ভবনের অন্য বসবাসকারীদের, নিজেকে দাবি করতেন সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠজন হিসেবে। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে।
পুলিশ সুপার শামীমা ইয়াসমিন। বিসিএস 18তম ব্যাচের এই কর্মকর্তা সিআইডির কেমিক্যাল ল্যাবের দায়িত্বে কাজ করছেন প্রায় কয়েক বছর ধরে। তার ব্যাচের সবাই ডিআইজি, অতিরিক্ত ডিআইজি হলেও কোনো পদোন্নতি ছাড়াই একই পদ ও র্যাঙ্ক এসপি শামীমা। কেন? তার রহস্য অনুসন্ধানে গিয়ে বেরিয়ে আসে থলের বেড়াল। তিনি নাকি এখন শত কোটি টাকার মালিক। সিদ্ধেশ্বরীতে বিলাসবহুল কনকর্ড ম্যাগনোলিয়ায় কয়েক কোটি টাকা মূল্যের নিজের অ্যাপার্টমেন্টে থাকেন শামীমা। একটি দুটি নয়, কনকর্ড ম্যাগনোলিয়ায় এসপি শামীমার রয়েছে চারটি ফ্ল্যাট। ভবনটির দ্বিতীয় ও পঞ্চম তলায় 1-এর এ, 1-এর বি, 5-এর এ ও 5-এর বি ফ্ল্যাটের মালিক শামীমা ইয়াসমিন। এই 4টি ফ্ল্যাট তিনি কেনেন 2017 সালের জুনে। ওনার কেনা ফ্ল্যাট তো আমরা শুরু থেকেই জানি। ইদানিং যখন ওনাদের সাথে কনকর্ডের সাথে আমরা যোগাযোগ করে দেখেছি, তখন দেখেছি যে ওনার রিলেটিভের নামে এটা হয়তো কেনা, ওনারা জানাইছে। বাট এখনও 2টা ফ্ল্যাট বোধহয় বা রেজিস্ট্রি করে নাই, এতটুকু আমরা জানি। বাইরের ভিতরের সমস্ত খবর তো আমরা পুরো আর জানি না। ফোনে সম্পদের বিষয়ে জিজ্ঞেস করায় শামীমা জানান তার কোনো গাড়ি নেই, তবে পার্কিং স্পেসে পাওয়া যায় 3টি গাড়ি। একটি গাড়ির সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো এবং অন্য গাড়িটি কালো কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দেখা গেছে। আরেকটি সরকারি গাড়ি। সরকারি গাড়ির ড্রাইভার দিয়ে সরকারি গাড়ি চালানোর নিয়ম থাকলেও শামীমার ব্যক্তিগত গাড়িগুলো চালায় তার সরকারি ড্রাইভারই। যে ওনার যে ব্যক্তিগত গাড়িগুলো আছে এগুলো তার সরকারি ড্রাইভার দিয়েই সে চালায়। ফ্ল্যাটের তালিকা এখানে শেষ নয়। রাজধানীর নিউ ইস্কাটনে শান্তিকুঞ্জ আবাসিক এলাকায় কসবা লিলি অ্যাপার্টমেন্ট ভবনে 3-এর এ, 3-এর বি এবং 5-এর ডি নম্বরের 3টি ফ্ল্যাটের মালিক এসপি শামীমা। এর মধ্যে 5-এর বি ফ্ল্যাটে বসবাস করেন তার ভাই মেজবাউদ্দিন আহমেদ। বাকি দুটির কাজ এখনো চলমান। এইদিকে হলো 3AB একটা আছে, আর ওদিকে আছে একটা 5B। একই এলাকায় আরবান সেন্টার পয়েন্টে পাওয়া যায় তার আরও 2টি ফ্ল্যাট। ভবনটির 9 তলায় তার কেনা এই 2টি ফ্ল্যাটের মধ্যে 2018 সাল পর্যন্ত এখানে থাকলেও বর্তমানে একটি ভাড়া ও একটি ফ্ল্যাট খালি পড়ে আছে। উনি 2টো ফ্ল্যাট আছে এবং ফ্ল্যাট দুই নামে কিনেছে। একটা হচ্ছে গিয়াসউদ্দিন আহমেদ এবং বুলবুল আহমেদ, এই দুইয়ের নামে, 2 ভাই। দুর্নীতি করে ক্ষান্ত হননি, ভয় দেখিয়ে তটস্থ রাখতেন সবাইকে। এসপি পরিচয় গত 7 বছরে কনকর্ড ম্যাগনোলিয়া টাওয়ারে সার্ভিস চার্জ দেননি এসপি শামীমা, যেখানে বকেয়া পড়ে আছে 17 লাখ টাকা। অন্য ভবনগুলোতেও একই অবস্থা। এসব অনিয়মের প্রতিবাদ করলে ফ্ল্যাটের প্রতিবেশীদেরও হেনস্থার শিকার হতে হয়েছে তার হাতে। নিজেকে পরিচয় দিতেন সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠ হিসেবে। ওনার ক্ষমতার প্রভাব খাটিয়ে উনি এগুলো করে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করেও সমাধান করতে পারতেছি না। উনি যেহেতু পুলিশে চাকরি করে এবং উচ্চ পর্যায়ে চাকরি করে, কোনো কিছু হলে পরে উনি পুলিশ ডেকে নিয়ে আসে। শুধু তাই নয়, দ্বিতীয় তলার লিফটের সামনে কমন স্পেস দখল করে আরসিসি ঢালাই করে নিজের ফ্ল্যাটের আকার বাড়াচ্ছেন শামীমা। ভেঙেছেন রাজুকের বিল্ডিং কোড। এসব ফ্ল্যাটের বাইরে গুলশানে শামীমার 10 কাঠার প্লট রয়েছে বলেও অভিযোগ আছে। এছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘর এলাকায় 52 বিঘা জমি কিনেছেন তিনি। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে শামীমাকে তার বাসায় পাওয়া গেলেও সাংবাদিক দেখে দরজা খোলেননি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান এসব ফ্ল্যাট সম্পর্কে তিনি জানেনই না। না, ওখানে থাকি না তো। 1-এর এ, 1-এর বি, 5A, 5B। না তো, কে বললো আপনাকে এগুলো? একজন এসপি হিসেবে 5ম গ্রেডের সরকারি কর্মকর্তা হলেও তার মেয়ে পড়াশোনা করেন আমেরিকায়। তার মেয়ের বাৎসরিক খরচ $90,000। এদিকে ছলছাতুরি করে ফ্ল্যাটগুলো নিজে নিয়ন্ত্রণ করলেও কয়েকটি ফ্ল্যাট কিনেছেন পরিবারের সদস্যদের নামে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক ব্যবসায়ীকে জিম্মি করে জোরপূর্বক তার জমি লিখে নিয়ে সেখানে দলীয় কার্যালয় করার অভিযোগ উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার ছোট ভাই আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে। এই ঘটনায় তাদের আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। সহকর্মী মাওলা সুজনের তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট বাজারের আরডি শপিং মল। ব্যাংক থেকে লোন নিয়ে বাবার সম্পত্তির ওপর এ মল গড়ে তোলেন নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর হেলাল। তবে সে মলের উপর শকুনি দৃষ্টি পড়ে পৌরসভার সাবেক মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার। প্রথমে ধোয়া তোলেন দলীয় অফিসের জন্য চায় মলের 3য় তলা। তবে হেলাল অপারগতা প্রকাশ করায় আসল গুটি চালেন কাদের মির্জা।
দলীয় অফিসের নামে আসলে তার দরকার মলটির পাশে থাকা জমিটি। তবে মল মালিককে জিম্মি করে তার টাকাতে কিভাবে জমিটি হাতানো যায় তার কূটকৌশলের অংশ ছিল শপিং মলের ফ্লোর। এক পর্যায়ে বাধ্য হয়ে নিজের সম্পদ বাঁচাতে 2020 সালের 24 মার্চ জমিটি কিনে ওবায়দুল কাদেরের নামে সাব কবলা রেজিস্ট্রি করে দেন তিনি। দাম পড়ে 2.25 কোটি টাকা। পাশের জায়গা আমাকে তুমি যেভাবে হোক আমাকে কিনে দিতে হবে। আমি যখন বললাম যে এটা আমার কাছে এত টাকা নেই, আমি ব্যাংক লোন করে মার্কেট করছি, উনি তখন আমাকে সরাসরি হুমকি দিছে যে আমাকে আমার কথা মতো যদি কাজ না করি উনার, তাহলে আমাকে আমার হাত পা ভেঙে আমাকে রাস্তার মধ্যে বসাই দিবে। তবে খুব সন্তর্পণে নিজের জোচ্চুরি দলের নামের আড়াল করেন ওবায়দুল কাদের ও কাদের মির্জা। ওই বছরের 20 নভেম্বর আওয়ামী লীগ কার্যালয়ের জন্য জমিটি দান করে সাব কবলা করে দেন ওবায়দুল কাদের। সেখানে বানানো হয় দোতলা ভবন। গেল 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর জনতা হামলা চালিয়ে ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। স্থানীয়দের দাবি আমজনতাকে লুট করাই ছিল তাদের নেশা। সন্ত্রাসের একটা জনপদ ছিল, এই জনপদের মূল নায়ক ছিল আব্দুল কাদের মির্জা। আওয়ামী লীগের লোকজনের জন্য কোনো মহিলা আসতে পারতো না এখানে, কোনো আমরা দোকানদারি ঠিকমতো করতে পারি নাই। এদিকে নিজের টাকায় কেনা বেহাত হওয়া জমি ফিরে পেতে এবার নোয়াখালী চিফ জুডিশিয়াল আদালতের দ্বারস্থ হয়েছেন হেলাল। আমার এই জায়গা ফেরত পাওয়ার জন্য তাদের দলিল ক্যান্সেল পূর্বক আমাকে এই ব্যবস্থাটা করে দেওয়া হোক। আমি এই মর্মে জজ কোর্টে যে মামলা করছি। মির্জার রোশানলে পড়ে সর্বশান্ত হওয়া আরেক ব্যবসায়ী ফিরোজ আলম তার কাছে দাবি করেছিল 50 লাখ টাকা চাঁদা। না দেয়ায় ফিরোজের ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন কাদের মির্জা। ন্যায় বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেন ফিরোজ। গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও তা কেয়ার করেনি মির্জা। তার হিলরেড বাহিনী সহ আরও 200 থেকে 250 লোক এনে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভাঙচুর করে, লুটপাট করে, আমার কোটি কোটি টাকার লুটপাট করে, পৌরসভার গাড়িতে করে এবং আমার জিনিসপত্র সবকিছু এখান থেকে নিয়ে যায়। অভিযোগ তদন্ত সাপেক্ষে কাদের মির্জাকে শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপস সহ 18 জনের নামে মামলা করেছে কামাল হোসেন রিপন নামে এক ব্যক্তি। শনিবার রাতে শাহবাগ থানায় এই মামলা করা হয়। রাজধানীর বঙ্গবাজারে 2 বছর আগে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল এমন অভিযোগ এনে মামলা করেন ওই ব্যক্তি। এতে 500 কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন সহ 18 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 12 জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। তাজরিন ট্র্যাজেডির 1 যুগ আজ। 24 নভেম্বরের সেই ঘটনায় প্রাণ হারান 117 জন শ্রমিক, আহত হন 200-রও বেশি। বেঁচে ফেরা অনেকেরই আর ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। এখনও পুনর্বাসিত না হয় আক্ষেপ আহতদের। সাভার থেকে দেওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2012 সালের 24 নভেম্বর সেদিনও সকালে কাজে যোগ দিয়েছিলেন তানজিন ফ্যাশন লিমিটেড কারখানার হাজারো শ্রমিক। সন্ধ্যায় হঠাৎই ভবনের 8 তলায় আগুনে নিভে যায় অনেকের জীবন। সন্ধ্যা নামতেই শ্রমিকদের চিৎকার আর বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে নিশ্চিন্তপুরের আকাশ বাতাস। সেই দৃশ্য মনে পড়লে আজও আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। ছাদে থেকে লাফ দিছে, জানালা ভাঙতে পারছে না, অনেকে জানালা ভাঙা লাফ দিছে, চালের উপরে পড়ছে। যারা পড়ছে কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ বাচ্চা আছে, কেউ মারা গেছে। দুর্ঘটনার বেশ কয়েক বছর ধরেই আহত শ্রমিকরা ক্ষতিপূরণের আশায় থাকতেন ভবনের আশেপাশের এলাকায়। তাদের মধ্যে অনেকেই মারা গেছেন, কেউ অর্থাভাবে কোনো মতে খেয়ে পড়ে বাঁচতে শহর ছেড়ে চলে গেছেন গ্রামে। দুর্ঘটনায় এত বছরেও ক্ষতিপূরণ ও বিচার না পাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টদের অবহেলাকেও দায়ী করছেন ভুক্তভোগী শ্রমিকরা। আমার মাজার বল সরে গেছে, হাড় ফাইটে গেছে এবং ডান হাত ডান পায়ে সমস্যা। প্রতিদিন রাত্রে আমি কান্দা ঘুমাই। তাই আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি। তাই এখন বর্তমান সরকার আমাদের একটু আশ্বাস দিছে যে নাকি আমাদের পাওনা দাওনা দেবে। আর ঢাকায় থাকতে চাই না, দেশ গ্রামে যায় একটু সুখে শান্তিতে এই শেষ জীবনটা কাটাইতে চাই। আহত হয়ে একদিকে শারীরিকভাবে অক্ষম, অন্যদিকে কর্মহীনতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া শ্রমিকদের জন্য সরকার ও সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান শ্রমিক নেতারা। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করি শ্রমিক হত্যার যেন বিচারটা করতে পারে এবং এই রাষ্ট্রের যে বিচার বিভাগটা যাতে করে
তারা শ্রমিকদের মাঝে একটা আস্থা ফিরে আসতে পারে, যে শ্রমিক হত্যার বিচার হচ্ছে, এইটা আমাদের কাছে সবচেয়ে বড় একটা আশা। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। তাজরিন ট্র্যাজেডির এক যুগ আজ এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আহত শ্রমিক ও নিহতের স্বজনরা কেন ক্ষতিপূরণ পাচ্ছেন না এখনো? তাদের পুনর্বাসন নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? জেসিকা আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি শিল্প খাতে সবচাইতে বড় যে অগ্নি দুর্ঘটনাটি ঘটে তাজরিন ফ্যাশনের সামনে। আমরা এখানে সকাল থেকেই বিভিন্ন আহত শ্রমিক, নিহতের পরিবারের স্বজন এবং অন্যান্য যারা শ্রমিক সংগঠনের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সকলে এসেছেন এই দিনটি উপলক্ষে। যারা নিহত রয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আহত এবং যারা নিহতের স্বজনরা রয়েছে, আপনাদেরকে যদি একটু দেখাই আমি, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং পেছনেই আপনি যদি দেখেন যে সকাল থেকে কিন্তু তারা এখানে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। বিভিন্ন সংগঠনে এখানে তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং দেখতে পাচ্ছেন যে সেই চিত্র, এবং এইখানে তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। তারা যে এটি দাবি করছেন যে এই অগ্নিকাণ্ডের আজকে একযুগ পূর্তি হলো, এই একযুগে এসেও কিন্তু যারা এই ঘটনার সাথে দোষী তাদের কিন্তু এখনো পর্যন্ত যেই কাঙ্ক্ষিত বিচারটি ছিল সেটি কিন্তু তারা দেখতে পারেননি। এবং আহত যারা রয়েছে তারা বলছে যে তাদেরকে এক জীবনের যে ক্ষতিপূরণ সেটি তারা প্রতি বছরই দাবি করে আসছেন। ঘটনার পর থেকে আজও পর্যন্ত 1 বছর পেরিয়ে গেলেও কিন্তু সেই দাবিটি এখনো পর্যন্ত পূরণ করা হয়নি, দোষীদেরকে বিচার করা হয়নি এবং এইসব দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু আজকে তারা এখানে এসে জমায়েত হয়েছেন এবং এই দাবিগুলো কিন্তু 12 বছর পরে এসেও তারা করছেন। আমরা এখানে যারা আহত শ্রমিক রয়েছেন শুরুতেই তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তিনি কি দাবি নিয়ে এখানে এসেছেন। আজকে তো এই দুর্ঘটনার 12 বছর, এই 12 বছর পরে এসে আপনাদের দাবিগুলো কি? আসলে আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি। 12 বছর মানে একটা যুগ। আমরা ওই আগে সরকার থাকতো যে দাবি ছিল যে আমাদের ন্যায্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসন এবং সুচিকিৎসা, এবং চিকিৎসাটা আমি পাইতেছি, আমার বাচ্চা কাচ্চা পাইতেছে না, কারণ আমি একজন উপার্জন ছিলাম, কিন্তু আমার চিকিৎসা হচ্ছে, আমার বাচ্চার চিকিৎসা হচ্ছে না। আমি চাই যে ওই চিকিৎসাটাও তো আমার ফ্যামিলির লোক এবং আমাদের সবার ফ্যামিলির লোক নেওয়া হোক। এবং দূরত্ব যে অন্তর্বর্তী সরকার আসছে ওনার কাছে আমাদের অনেক আশা, কারণ উনি একজন ভালো মনের মানুষ এবং আমাদের ছাত্রদের মাধ্যমে যে উপদেষ্টা ভাইয়ারা আছে ওনারাও অনেক ভালো মানুষ। ওনারা আমাদেরকে নিয়ে মন্ডলে বসছিল এবং আমরা চাই যে আগে সরকার জানা করতে পারছে তারা আমাদেরটা বাস্তবায়ন করতে পারবে, আমাদের এটাই আশা। আমরা আকুল আবেদন জানাই যে আমাদের যে। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন আহত শ্রমিকের কথা যিনি এই ভবনেই কাজ করতেন এবং তারা বলছেন যে বিগত যে পতিত সরকার আছে তাদের যে চাওয়াগুলো ছিল সেটি কিন্তু তারা বাস্তবায়ন করেনি এবং এই যে বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকারের কাছেই তাদের যে দাবিগুলো তারা তুলে ধরছেন এবং তারা মনে করছেন যে এই সরকারই তাদের সেই কাঙ্ক্ষিত যেই চাওয়াগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করবে। তো এই ছিল আমার কাছে ইশিকা তাজরিন ফ্যাশনের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে ইমন। তাজরিন ট্র্যাজেডির এক যুগ আজ সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে সাভার থেকে। খোলা সয়াবিন তেলের দাম বাড়ায় কুষ্টিয়ার বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল, ফলে বাজারে সংকট দেখা দিয়েছে তেলের। কিছু দোকানে অল্প সংখ্যক বোতলজাত সয়াবিন তেল মিললেও তা বিক্রি হচ্ছে বেশি দামে। ক্রেতাদের অভিযোগ, খোলা সয়াবিন তেলের দাম বাড়ায় বিক্রেতারা কারসাজি করে বোতলজাত তেলই বিক্রি করছে খোলা তেল হিসেবে। আর বিক্রেতারা বলছেন কোম্পানি থেকে চাহিদা মোতাবেক তেল পাচ্ছেন না তারা, তাই দেখা দিয়েছে তেলের সংকট। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই কুষ্টিয়ায় বোতলজাত সয়াবিন তেল ঢালা হচ্ছে ড্রামে, অধিক মুনাফা লুটতে বিক্রি করা হচ্ছে খোলা সয়াবিন তেল হিসেবে। কুষ্টিয়ার বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে 165 টাকা, আর খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 185 টাকায়। বোতলজাত তেলের তুলনায় খোলা তেলের দাম বেশি হয় অসাধু বিক্রেতারা বোতলজাত সয়াবিন ড্রামে ঢেলে বিক্রি করছেন খোলা তেল হিসেবে। এতে বাজার থেকে উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন, দেখা দিয়েছে তেলের সংকট। খোলা তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিক্রেতারা কারসাজি করে
সয়াবিন তেল যেগুলো বোতলজাত আছে সেইগুলো খোলা তেল হিসাবে বিক্রি করায় আমরা ক্রেতারা চরম দুর্ভোগে পড়েছি। বোতল কয়জন খায়? খোলা তেলই মানুষ বেশি খায়। বেশিরভাগই তো মানুষ মধ্যবিত্তরা সব আপনি খোলা তেলই খায়। প্রশাসন যারা আপনি ম্যাজিস্ট্রেট আছে এরা নজরদারি দিলে এটা হয়তো অবশ্যই সমাধানের ভিতরে আসবে। বোতলের তেল থাকলেও দিচ্ছে না, কারণ কি যে বোতল খুলে যদি বেশি দামে বেচতে পারে তাহলে কি আমি বোতল বেচবো? ব্যবসায়িকরা তো এই সিন্ডিকেট করতেছে। আমরা সাধারণ জনগণ আমরা চাই সরকার যেন তদারকি করে সুন্দরভাবে। তবে কারসাজির অভিযোগ অস্বীকার করে খুচরা বিক্রেতারা বলছেন কোম্পানি থেকে চাহিদা মোতাবেক বোতলজাত সয়াবিন পাচ্ছেন না তারা, তাই বাজারে দেখা দিয়েছে তেলের সংকট। ক্লাব থেকে লিটারের দাম কম বোতলের, আর কাস্টমার চাহিদা বোতলের দিকে বেশি চাহিদা। কোম্পানি ঠিকভাবে আমাদের মাল দিচ্ছে না, আমরা ঠিকভাবে পাচ্ছি না, কাস্টমার দিতেও পারছি না। যেটুকু চাহিদা বাজার সেই হিসাবে তারা ঠিক মতন দিচ্ছে না। ওই হয়তো দেওয়া যাচ্ছে কারোর 5 কার্টন লাগবে, তাকে হয়তো 1 কার্টন 2 কার্টন দিচ্ছে, আর কারোর হয়তো দেওয়া যাচ্ছে 10 কার্টন লাগবে, সব মিলায়ে হয়তো তাকে দেওয়া যাচ্ছে 3 কার্টন দিচ্ছে এইরকম। আর এ বিষয়ে বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন এমন কোনো অভিযোগ এখনো পাননি তারা। এ ধরনের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। আমরা এখনো ওই ধরনের কোনো অভিযোগ পাইনি। যদি কোনো অসাধু ব্যবসায়ী এই 15 টাকা লিটার প্রতি লাভ করার মানুষে যদি এই অসাধু তৎপরতায় লিপ্ত হয়, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে তাদের তো অধিক মুনাফা গ্রহণের দায়ে কৃষি বিপণন আইনে জরিমানা করবই, এবং কৃষি বিপণন আইনের 12 ধারা মোতাবেক আমরা যে তেলগুলো পাবো ওপেন ওই লিটার ধরে পাবলিকের কাছে আমরা এই নির্দিষ্ট রেটে, অর্থাৎ বডি রেট যেটা আছে সেই মূল্যে আমরা সেল করিয়ে দেবো। তেল নিয়ে বিক্রেতাদের এমন কারসাজি বন্ধে নিয়মিত বাজার তদারকি সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।